সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আজ ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম SRF এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সিদ্ধান্তে প্রত্যাহারের প্রধান বিচারপতিকে অনুরোধ করার কথা জানান। পাশাপাশি রামিসা হত্যা মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। একই সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে কোনো ভুয়া অভিযোগ যাতে না আসে সে বিষয়ে তারা কঠোর, তবে মামলার সংখ্যা বাড়ায় বিচারিক চাপের আশঙ্কা করেন তিনি। এছাড়া আইনজীবী শিশির মনির গণমাধ্যমের সাথে দূরত্ব দূর করা এবং 1250 মৃত্যুদণ্ডের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের প্রস্তাব দেন। দেখুন, আমাদের দেশে বিচার ব্যবস্থার ক্ষেত্রে বিচার হবে আদালতের মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে যেন কোনো কারণে বিচার না হয় সেক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ মিডিয়ার মাধ্যমে বিচারটা, যেমন আজকে যখন আমরা ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা জায়গায় যখন সংবাদ দেখি, পর্যবেক্ষণ করি, এই সমস্যা কিন্তু পৃথিবীতে আজকেই প্রথম না। 1954 সালে স্যাম শেফার্ড নামের একজন আমেরিকান রাইটার এবং স্ক্রিন প্লেয়ার ছিলেন। প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে একটি পক্ষ উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ আইসিটি শিল্প 2030 প্রতিবন্ধকতার সুযোগ ও কৌশলগত সংস্কার শীর্ষক সেমিনারে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর, তবে কিছু রাজনৈতিক দল এতে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তিনি আশ্বস্ত করেন, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ সরকার করবে না, কারণ তাদের দলের মূল ভিত্তি জাতীয়তাবাদ। সেমিনারে আইসিটি খাতের উন্নয়ন ও 2030 সালের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বর্তমান সরকার তার প্রথম বিদেশ সফরে যাচ্ছে, হয়তো আজকেই যাত্রা শুরু করবেন, মধ্যে একটি দেশ আগামীকাল যাবে, তো এর সাথে দু একটি দেশ সফর করবে। কিন্তু এই সফরকে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উস্কানি এবং এক ধরনের নেতিবাচক পরিবেশ পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। এটা কিন্তু খুবই ইঙ্গিতবহ। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে নির্মাণাধীন এই প্রকল্পের সম্ভাব্য উৎপাদন ক্ষমতা প্রায় 60,000 মেগাওয়াট, যা একে বিশ্বের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ স্থাপনায় পরিণত করবে। চীনের এই কৌশলগত ও অবকাঠামোগত উদ্যোগের জবাবে ভারত ও অরুণাচল প্রদেশে সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। প্রায় 11,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, উজানে এত বড় বাঁধ নির্মাণের ফলে সিয়াং ও ব্রহ্মপুত্র নদীর পানি প্রবাহ, নদীর স্বাভাবিক বাস্তুতন্ত্র এবং কৃষি নির্ভর জনজীবনে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। এছাড়া হঠাৎ বন্যা কিংবা পানির প্রবাহে অস্বাভাবিক পরিবর্তনের ঝুঁকিও রয়েছে। ব্রহ্মপুত্র অববাহিকার অংশ হওয়ায় এই প্রকল্পের সম্ভাব্য প্রভাব বাংলাদেশ সহ নিম্ন অববাহিকার দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘ 7 বছর পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের জলসীমা আরও 10 নটিক্যাল মাইল বাড়িয়ে মোট 72 নটিক্যাল মাইল করার প্রস্তাব নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। জাপানের ওসাকা ও কোবে বন্দরের আদলে সীতাকুণ্ড হয়ে মিরসরাই ইকোনমিক জোনের উপকূল পর্যন্ত এই সীমানা বিস্তৃত হবে। এর ফলে বছরে অন্তত 1000 কোটি টাকার রাজস্ব আদায়কারী এই বন্দরের আওতায় আসবে সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডও। পরিকল্পনা অনুযায়ী সন্দ্বীপ চ্যানেলে নতুন অ্যাঙ্করেজ তৈরি করে লাইটারেজ জাহাজ স্থানান্তর করা হবে। তবে জলসীমা বাড়লে অর্থনৈতিক সুবিধা বাড়লেও বিশাল অঞ্চলে জাহাজের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হবে। এজন্য কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং নিয়মিত ড্রেজিং এর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, 400 বছরের পুরনো এই বন্দর আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার সময় এর জলসীমা ছিল মাত্র 6 নটিক্যাল মাইল।
দেশের টেক্সটাইল খাতকে মসলিনের ঐতিহ্য থেকে বৈশ্বিক নেতৃত্বে নিয়ে যেতে যথাযথ গবেষণার উপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল ও প্রকৌশল সম্মেলনে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, পর্যাপ্ত গবেষণার অভাবে এই খাতে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন হবে। পাঁচের আশানুরূপ অগ্রগতি না হওয়ার পেছনেও তিনি গবেষণার ঘাটতিকে দায়ী করেন এবং টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে দেশীয় সক্ষমতা অর্জনের তাগিদ দেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মাথায় রেখে পরিবেশ বান্ধব বা গ্রিন টেক্সটাইল এবং প্রাতিষ্ঠানিক গবেষণায় বর্জ্য পরিশোধন প্রক্রিয়া ইটিপি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। বুটেক্স মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে দেশ বিদেশের টেক্সটাইল বিশেষজ্ঞ, প্রকৌশলী ও গবেষকরা উপস্থিত ছিলেন। গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আজ যশোরে পিআইবি আয়োজিত মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই ব্যবহার বিষয়ক 3 দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, ভিন্ন মতের প্রতি সহনশীলতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। গণমাধ্যমকে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার কাউকে খুশি করার জন্য মিথ্যা সংবাদ চায় না, বরং সঠিক ও সত্য তথ্য পরিবেশনই সবার জন্য কল্যাণকর। যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালাটিতে জেলার মোট ৭০ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেছেন। দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সবাই মিলেমিশে কাজ করলেই সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। আজ রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে সিলেটের কৃতিজন গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ বিচিত্রার প্রধান উপদেষ্টা ডক্টর খালেকুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস, বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ, মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য এম নাসির রহমান ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কায়ুম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন গ্রন্থটির সম্পাদক আলাউদ্দিন আল আজাদ। বক্তারা বলেন, এ ধরনের প্রকাশনা সিলেটের গৌরবোজ্জ্বল ইতিহাস ও কৃতি সন্তানদের অবদান সংরক্ষণে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইভাবে দল ধর্মের ঊর্ধ্বে উঠে প্রতিটা সময় হিসাব করে কাজে লাগাতে পারি। আমরা সিলেটের মানুষ যে উন্নয়ন বঞ্চিত হয়েছে, আমি বিশ্বাস করি এটাই বর্তমান গণতান্ত্রিক সরকারের শাসনামলে প্রিয় অভিভাবক, প্রিয় নেতা শ্রদ্ধা তারেক রহমান সাহেবের নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের আমলেই আমাদের সেই ক্ষতি আমরা পুষিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। যারা দলমতের ঊর্ধ্বে ওঠে সত্যিকার অর্থে সিলেটের জন্য কাজ করার আগ্রহী আছে। এখন যদি এখানে এসে উনি ওনার দলের নেতৃত্ব আর ওনার নেতৃত্ব করার জন্য উনি এখানে, তাহলে আমাদের কাজ হবে না। আমাদের এই দলের ঊর্ধ্বে উঠে সমাজের জন্য, এলাকার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার মানসিকতা নিয়ে যারা কাজ করতে চান, এইরকম 10-15 জনের একটা টিম তৈরি করেন। আমাদের 18 জন এমপিকে আপনারা ডাকেন, আমরা সবাইকে নিয়ে আসব, বা আপনারা মিনিস্ট্রিতে আসেন, আমরা সবাইকে নিয়ে বসবো। সব এমপি মন্ত্রী যারা আছে আমরা বসবো, বসে যদি আমরা কাজটা শুরু করি, দেখেন আমরা সিলেট বিভাগে অনেক দেবো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে 20 জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার গভীর রাতে তাদের ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। শনিবার সকালে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুশিং করা 20 জনের মধ্যে 5 জন পুরুষ, 11 জন নারী, 4 জন শিশু রয়েছে। রাতে চৌকা সীমান্তের 177-2 আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় বিএসএফ ব্যাটালিয়নের সুখদেবপুর ক্যাম্পের সদস্যরা। খবর পেয়ে বিজেপি সদস্যরা তাদের অবস্থান নিশ্চিত করে। পরে তাদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে এবং তারা ফিরে না গেলে পুশব্যাকের চেষ্টা করা হবে বলে জানান বিজিবি।
পিরোজপুরে মাদকের বিস্তার রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি এস.এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাইদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ অন্যান্যরা। বক্তারা বলেন, মাদক যুব সমাজ, পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। মাদক প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি তা এই সহায়তা প্রদানের ক্ষেত্রে বিবেচনায় আনা হয়নি বলে জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ছাগল, চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল হতে নগদ অর্থ ও ছাগল বিতরণ এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে 41 টন চাল বিতরণ করা হয়। এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের দলীয় নেতাকর্মীরা। আমি মনে করি এই দেবীগঞ্জ বোদা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে 4,17,000 ভোটার আছেন, প্রত্যেকটি ভোটার আমাকে ভোট দিয়েছেন এবং প্রত্যেকটি মানুষের কল্যাণের জন্য পাশে দাঁড়ানো উচিত। আমি সেই থেকে আমাদের নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান। আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল কায়ুম খানের সভাপতিত্বে সকল ব্যাংকের সমন্বিত আয়োজনে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। বিশেষ অতিথি ছিলেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইনা তাহমিদা সহ অন্যান্যরা। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক কেন্দ্রীয় সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ চট্টগ্রাম নগরীর হোটেল সৈকত মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাগিশিক কেন্দ্রীয় সভাপতি শ্রী ঝন্টু চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন তিনকড়ি চক্রবর্তী, দিলীপ কুমার ভট্টাচার্য সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, গীতা শিক্ষার মাধ্যমে দেশের সনাতনী সম্প্রদায়ের মাঝে একটি সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে কাজ করছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি। এ সময় বক্তারা দেশের সকল সনাতনী সমাজকে গীতা শিক্ষা কমিটির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত সেপটি ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের 3 জন সহ মোট 4 জন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, সেপটি ট্যাঙ্কে ছাগল পড়ে গেলে তা উদ্ধার করতে প্রথমে গ্রাবিয়েল নকলেক নামে কিছু সময় পার হলে তার কোনো সাড়া শব্দ না পাওয়ায় একে একে আরও 3 জন ওই পরিত্যক্ত কূপে নামে তাদেরও কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি মধুপুর ফায়ার সার্ভিসকে অবগত করা হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত সেপটি ট্যাঙ্কের ভেতর থেকে একে একে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা, তার ছেলে নেইমার, মং এলাকার জামাই গ্রাবিয়াল এবং প্রতিবেশী রতন নকলেক। এ বিষয়ে মধুপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি এ.কে.এম. ফজলুল হক। বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হলেও জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন। শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা হলরুমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রপত্রিকায় নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, তবে জনগণের ঐক্যের সামনে কোনো ষড়যন্ত্রই টিকবে না। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, নবাবগঞ্জ বিরামপুর সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন সহ বিএনপি নেতাকর্মীরা। বিএনপি সবসময় জনগণের পাশে থাকতে চায়।
জনগণের কাছে থেকে জনগণের দুঃখ দুর্দশা কষ্ট লাঘব করতে চায়। আরে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক কথা বিভিন্নভাবে প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক পত্র পত্রিকা, কিন্তু সব সময় মনে রাখবেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই, কারণ বিএনপি বিশ্বাস করে আপনারাই বিএনপির শক্তি। রাজবাড়ীর গোয়ালন্দে খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক খামার ব্যবস্থা সম্পর্কে সচেতন করতে সফল ও লাভজনক খামার ব্যবস্থাপনা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ হলরুমে মেসার্স জান্নাতি পোল্ট্রি অ্যান্ড কি ফিডসের আয়োজনে এবং আরমান ফিডস অ্যান্ড ফিশারিজ লিমিটেডের এই সৌজন্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মিরাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান, সিনিয়র ম্যানেজার, আরমান ফিডস অ্যান্ড ফিশারিজ লিমিটেড সহ অন্যান্যরা। সেমিনারে পোল্ট্রি, গবাদি পশু ও মৎস্য খামার ব্যবস্থাপনার আধুনিক কৌশল, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধি করে অধিক লাভবান হওয়ার বিষয়ে আলোচনা করা হয়। ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং SDG ৩ অর্জনের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হালুয়াঘাট উপজেলা পরিষদ চত্বরের 500 আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমের সেমিনারে মাদক থেকে সমাজকে রক্ষা করা এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের উপায় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণেশ পণ্ডিত, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ সহ অন্যান্যরা। জামালপুরে মাদক বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের গেটপাড় এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহসভাপতি শহীদুল হক খান দুলাল সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি মাদক থেকে দূরে থাকার এবং মাদক মুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার শপথ পাঠ করান। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মাদক বিরোধী র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় গিয়ে শেষ হয়। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। শনিবার দুপুরে উপজেলার দ্বিতীয় তিস্তা সেতুর দক্ষিণ পার্শ্বে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি আব্দুল গনি, রংপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রায়হান সিরাজি সহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, তিস্তা শুধু একটি নদী নয়, উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকা, কৃষি ও অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা একটি প্রাণ প্রবাহ। কিন্তু নদী ভাঙন, খরা, বন্যা ও পানি সংকটে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন তিস্তা তীরবর্তী এলাকার মানুষ। তাই দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। খুলনা নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও অন্যান্য দাবিতে 11 দলীয় ঐক্য এর বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। সমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে এসেছে দলীয় নেতাকর্মীরা। স্লোগান, ব্যানারে পুরো এলাকা পরিণত হয়েছে এক জনসমুদ্রে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 11 দলীয় জোটের অন্যান্য নেতারাও সমাবেশে যোগ দেন।